26,000 टीचर्स का नौकरी खा गए लोग, कोर्ट से उनको निकाल दिया गया। अभी 42,000 ऐसे एम्प्लॉइज हैं एजुकेशन डिपार्टमेंट, उनका भी नौकरी जाने वाला है। सब जगह भ्रष्टाचार हुआ है। আচ্ছা, একজন রাজনীতিবিদ যখন কোনো তথ্য দেন, আমরা সেটা কতটা বিশ্বাস করতে পারি? চলুন আজ আমরা এমনই একটা ঘটনা নিয়ে কথা বলবো। রাজনীতিবিদ দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারি নথিতে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো একটু খতিয়ে দেখা যাক। ব্যাপারটা কিন্তু শুধু একজনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নয়, এটা আসলে একটা বাস্তব ঘটনা যা আমাদের ভাবতে বাধ্য করে যে ভোটার হিসেবে আমাদের কাছে সঠিক তথ্য পৌঁছানোটা কতটা জরুরি। আর এখানেই চলে আসে স্বচ্ছতা আর জবাবদিহিতার প্রশ্ন, যা গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যার কথা আমরা বলছি তিনি হলেন দিলীপ ঘোষ, সংসদ সদস্য আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুবই পরিচিত এক মুখ। আমরা যেটা করব তা হলো বিভিন্ন বছরে উনি নির্বাচনের সময় যে সরকারি হলফনামা বা অ্যাফিডেভিট জমা দিয়েছেন সেগুলো একটু ঘেঁটে দেখব। এই যে দেখুন টেবিলটা, এখানে 2016, 19 আর 2024 সালের হলফনামা পাশাপাশি রাখা আছে। আর একটু খেয়াল করলেই দেখবেন শিক্ষাগত যোগ্যতার তথ্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে প্রথম থেকে, 2016 সাল থেকে। সেই বছর উনি প্রথম যে হলফনামাটা দিয়েছিলেন সেখান থেকে আমাদের এই অনুসন্ধানটা শুরু হবে। তো 2016 সালের বিধানসভা নির্বাচনের সময় যে হলফনামা জমা দেওয়া হয় সেখানে দিলীপ ঘোষ পরিষ্কারভাবে লেখেন যে তিনি ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা পাশ করেছেন। মনে রাখতে হবে, এটা কিন্তু একটা শপথ নেওয়া আইনি নথি, তিনি যা বলছেন তা সত্যি বলেই ধরে নেওয়া হবে। কিন্তু এই দাবিটা বেশি দিন টিকল না। খুব তাড়াতাড়ি এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল, তাও আবার সরকারিভাবে। আর প্রশ্নটা তুলেছিলেন তারই দলের এক প্রাক্তন সদস্য অশোক সরকার। উনি কি করলেন? উনি তথ্যের অধিকার আইন, আমরা যাকে আরটিআই বলি, সেটা ব্যবহার করে সরাসরি ওই শিক্ষা প্রতিষ্ঠানের কাছেই জানতে চাইলেন। দেখুন, এই আরটিআই আইনটা কিন্তু সাধারণ মানুষের হাতে একটা বিরাট বড় অস্ত্র স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, আর এখানে ঠিক সেটাই করা হয়েছিল। আর এর পরেই আসল ঘটনাটা সামনে আসে। ওই আরটিআই আবেদনের উত্তরে যা জানা গেল তাতেই কিন্তু পুরো গল্পটা একটা নাটকীয় মোড় নিল। আরটিআইয়ের উত্তরে কি বলা হলো? বলা হলো, আমাদের অফিসের রেকর্ড অনুযায়ী শ্রী দিলীপ ঘোষ 1975 থেকে 1990 সালের মধ্যে এই প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা পাশ করেননি। ভাবুন একবার, ওই অঞ্চলের একমাত্র পলিটেকনিকই বলছে যে উনি ওই সময়ের মধ্যে সেখান থেকে পাশই করেননি। এখানেই তো অসঙ্গতিটা স্পষ্ট হয়ে গেল। তো এরপর স্বাভাবিকভাবেই ব্যাপারটা আদালতে গড়ায়। চলুন দেখি সেখানে কি হয়েছিল। কলকাতা হাইকোর্টে একটা মামলা করা হলো ওনার নির্বাচন বাতিলের দাবিতে। আদালত প্রথমে দিলীপ ঘোষকে তার শিক্ষাগত যোগ্যতার সমস্ত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশও দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মামলাটা খারিজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কেন খারিজ হলো? তথ্যে গরমিল থাকার পরেও কেন? ব্যাপারটা এখানে খুব ইন্টারেস্টিং। মামলাটা খারিজ হয়েছিল একটা টেকনিক্যাল কারণে। আদালত বলে যে কোনো একজন ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনস্বার্থ মামলা বা পিআইএল করা যায় না। অর্থাৎ ওনার ডিপ্লোমার দাবিটা সত্যি না মিথ্যে সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু কেসটা ডিসমিস হয়নি, হয়েছে সম্পূর্ণ একটা আইনি মারপ্যাচের কারণে। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। পরের নির্বাচনে 2019 সালে যখন আবার হলফনামা জমা দেওয়া হলো তখন গল্পটা একটা নতুন দিকে মোড়ে নিল। এবার দেখুন কি হলো। 2019 সালের লোকসভা নির্বাচনের হলফনামায় উনি লিখলেন যে তিনি 1982 সালে ঝাড়গ্রাম আইটিআই থেকে পাশ করেছেন। 2016তে বলেছিলেন ঝাড়গ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমা, আর মাত্র 3 বছর পরেই বলছেন ঝাড়গ্রাম আইটিআই থেকে পাশ করেছেন। দুটো কিন্তু একদম আলাদা প্রতিষ্ঠান, আর দুটো যোগ্যতার মানও আলাদা। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। 2016তে পলিটেকনিকের দাবি, 2017তে আরটিআই এর উত্তরে সেটা ভুল প্রমাণ হলো, 2018তে কোর্টের নির্দেশ, আর 2019-এ এসে একেবারে নতুন দাবি আইটিআই থেকে পাশ। মাত্র কয়েক বছরের মধ্যে সরকারি নথিতেই শিক্ষাগত যোগ্যতা বদলে গেল। তো এই একটা ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? বৃহত্তর ক্ষেত্রে আমাদের নির্বাচন বা গণতন্ত্রের জন্য এই ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ?
দেখুন, এই যে হলফনামা বা অ্যাফিডেভিট, এটা কিন্তু একটা আইনত শপথ করা নথি। এখানে প্রার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা, কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা বা তাদের সম্পত্তি কত, এই সব তথ্য দেন। আর এই নথিটাই আমাদের মানে ভোটারদের কাছে প্রার্থীদের সম্পর্কে জেনে বুঝে ভোট দেওয়ার সবচেয়ে বড় ভরসা। আর এইখানেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা ADR এর মতো সংস্থাগুলোর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। ওনারা মাইনেটার মতো ওয়েবসাইটে এই সব হলফনামা সবার জন্য সহজলভ্য করে দেন, ফলে যে কেউ এই তথ্যগুলো দেখতে এবং যাচাই করতে পারে, যা স্বচ্ছতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে তথ্যের যুগ, এখানে একজন প্রার্থী যে তথ্য দিচ্ছেন তার সত্যতা যাচাই করার আসল দায়িত্বটা কার? যিনি তথ্য দিচ্ছেন সেই প্রার্থীর, নাকি নির্বাচন কমিশনের? অথবা দায়িত্বটা কি আমাদের মতো সাধারণ ভোটারদেরই নিতে হবে?